দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বই এক ধরনের সংকটে পড়েছে। বিশেষ করে আমরা জানি যে জ্বালানি সহ যে সংকটটি হরমুজ প্রণালীর কারণে হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের ওই জায়গা থেকে প্রায় 20% জ্বালানি তারা কিন্তু পুরো বিশ্বে দেয়। সেই স্রোত কিন্তু এই এশিয়া প্যাসিফিক এই অঞ্চলটাতে যেমন পড়বে, কারণ মধ্যপ্রাচ্যের সেই জ্বালানির উপর নির্ভরশীল এই অঞ্চলটি এবং একই সাথে বাংলাদেশ তো বটেই, ভারত সহ অন্যান্য দেশও কিন্তু এর জন্য একটি সংকটে পড়তে যাচ্ছে। সো এই যুদ্ধটি কতদিন চলবে যেহেতু সেটি আসলে বলা যাচ্ছে না, সেক্ষেত্রে এই সংকট কোথায় গিয়ে ঠেকবে সেটি আসলে দেখার বিষয়। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জ্বালানি তেলের সংকট নাকি আতঙ্ক। আমরা আমাদের দেশের দেখতে পাচ্ছি যে এরই মধ্যে এক ধরনের ভয়ভীতি তৈরি হয়েছে যে তেলের সংকট তৈরি হয় কিনা। অন্যদিকে যেইভাবে যুদ্ধ চলমান রয়েছে সেখানে আমরা বিদ্যুৎ এবং অন্যান্য জায়গায় আসলে কতটুকু সংকটে পড়বে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। আলোচনার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী। জনাব ফয়সাল আহমেদ চৌধুরী, স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ যে ইস্যুটা আসলে এখন বার্নিং ইস্যু বলতে হবে ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের যে ইরাক যুদ্ধ, তারপরে সেটা আমাদের দেশের কি ইম্প্যাক্ট পড়ছে সেটা নিয়ে যে আলোচনা, এটার জন্য আজকে আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। জি, আমরা তো যেই অবস্থা দেখছি সেটি গেল কয়েকদিন ধরে এক ধরনের আতঙ্কিত মানুষ তারা হচ্ছে, বিশেষ করে অনেকে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ তেল মজুত করছে এবং গাড়ি বা ফুয়েল এগুলো ভরে রাখছে। এটি আসলে কতটুকু এই মুহূর্তের সিচুয়েশনের জন্য আসলে কতটুকু জরুরি, এবং এটি করলে তো আসলে আমাদের তো একটি নির্দিষ্ট টাইম অনুযায়ী, কারণ আমরা জানি যে আমাদের কোনো মজুদ রাখার কোনো ব্যবস্থা নেই, আমরা রেগুলার আনি এবং রেগুলার ব্যয় করি, বিশেষ করে জ্বালানি তেলের ক্ষেত্রে বা এলএনজির ক্ষেত্রে। এখন আসলে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে যে প্রয়োজনের অতিরিক্ত মজুত করার ব্যাপারটা যারা গ্রাহক পর্যায়ে, সেটি আসলে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা? আসলে এটা আসলে আমার মনে হয় না এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে, কারণ আমাদের দেশে কিন্তু আমরা নিজেরাই আমাদের যে কিছু কিছু কন্ডেন্সার থেকে যে রিফাইনারিগুলো, সেগুলো থেকে আমরা পেট্রোল এবং অকটেন, এগুলো ডিজেল আমরা নিজেরাই কিছুটা উৎপাদন হয়। এছাড়াও আমাদের ইস্টার্ন রিফাইনারিতে 20% আমাদের ন্যাশনাল ডিমান্ড মিট আপ করতে পারে, যেটা আমাদের যে রিফাইনারিটা আছে। হ্যাঁ, সেই হিসাবে আমার যে উৎপাদন আছে এবং ইতিমধ্যেই ভারত এবং বিভিন্ন জায়গা থেকে সরকার কিন্তু তা দ্রুত গতিতে অ্যাকশন নিচ্ছেন এবং আমার মনে হয় না আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ আছে। এটা একটা, যদিও ইরাক ওয়ারের কারণে ফিউয়েল প্রাইস অনেক জাম্প করছে, বিশেষ করে যেমন আমরা দেখতে পারি যে এলএনজিতে যখন $72 করে যেটা ছিল সেটা এখন $110 চলে এসছে এবং বাকি প্রত্যেকটা ফিউয়েলই মানে প্রাইস আপ হয়ে যাচ্ছে। এতে করে গভর্নমেন্টের কস্টগুলো বেড়ে যাচ্ছে, যেমন ডাবল দামেই এখন ব্রিটেনের টোটাল কোম্পানি থেকে এলএনজি নিয়ে আসছে যে গভর্নমেন্ট এবং কোরিয়া থেকে। তো এতে গিয়ে আমাদের যেহেতু ফাইন্যান্সিয়াল একটা ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু ক্রাইসিস স্পিড আপ করার জন্য আমার মনে হয় তেমন একটা সমস্যা হবে। কিন্তু আমার মনে হয় যে এই ধরনের পরিস্থিতি যেহেতু চলছে, যেহেতু এই যুদ্ধটা একটা অনিশ্চিত জায়গায় আছে, সেক্ষেত্রে রেশনিং এর একটা ব্যাপার থাকা প্রয়োজন আছে কিনা। কারণ আমরা যত্রতত্রভাবে ব্যবহার করব কিনা, বিয়ে বাড়িতে লাইট এখন ব্যবহার করব কিনা, কিংবা মার্কেটে লাইট ব্যবহার করব কিনা, কিংবা আমাদের যে খাতগুলো এখন প্রয়োজন নাই সেগুলো ফাইন্ড আউট করার প্রয়োজন আছে কিনা। না, তা তো অবশ্যই। আমরা কিন্তু আলটিমেটলি যে মানে এই ক্রাইসিসের যে ইম্প্যাক্টটা, হ্যাঁ, সেটা কিন্তু বিদ্যুৎ উৎপাদনে গিয়ে খুব সিভিয়ারলি এফেক্ট পড়ার সম্ভাবনা আছে। কারণ আপনারা নিশ্চয়ই জেনেছেন, পত্রিকার মধ্যে দেখেছেন যে আমি কিন্তু বাংলাদেশ পাওয়ার প্ল্যান্ট অ্যাসোসিয়েশন বিপার বোর্ড অফ ডিরেক্টরে আছি এবং আমরা ইতিমধ্যে প্রেস কনফারেন্সও করেছি যে কিভাবে যে আমাদের যে নেক্সট যে সামার আসতেছে, ইরিগেশন সিজন আসতেছে, আমরা আলহামদুলিল্লাহ রমজান মোটামুটি কাটিয়ে নিয়েছি। তাও ওয়েদারটা যদি এটা স্বাভাবিক ছিল, কিন্তু যখনই মানে গ্রীষ্ম আসতেছে এবার অনেক গরম পড়ার সম্ভাবনাও আছে। সেখানে গিয়ে আপনারা দেখেছেন যে আমাদের যে প্রাইভেট সেক্টরে এখন বর্তমানে কিন্তু প্রায় 50% আমরা টোটাল জেনারেশন, ইলেকট্রিসিটি জেনারেশন যে হচ্ছে এর 50% এখন আমরা প্রাইভেট সেক্টর থেকে দিচ্ছি। কিন্তু যেটা হচ্ছে যে এইচএফও যে ফুয়েলের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং পাশাপাশি আমাদের যে প্রাইভেট সেক্টরের যে কোম্পানিগুলো আছে প্রায় 8 থেকে 10 মাসের আমরা পেমেন্ট বকেয়া আছে। হ্যাঁ,
সেই হিসাবে আমরা গভর্নমেন্টকে ইতিমধ্যেই ইনফর্ম করেছি, যদিও আমাদের নতুন গভর্নমেন্ট, কিন্তু আমরা এটা ইনহেরিট করেছি লাস্ট কয়েকটা গভর্নমেন্ট থেকে। বিশেষ করে আপনারা জানেন যে ফ্যাসিস্ট যে গভর্নমেন্ট ছিল তারা কিন্তু পাওয়ার সেক্টরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করেছে। হ্যাঁ, তো লাস্টে শেষের দিকে গিয়ে তারা বিভিন্নভাবে কুইক রেন্টাল বা বিভিন্ন কারণে কিছু নিজস্ব লোকদেরকে তারা বেনিফিট করেছে। কিন্তু অ্যাকচুয়াল যারা অরিজিনাল যারা ব্যবসায়ীরা কিন্তু সবসময় আপনারা দেখেন যে দেশের যে রাষ্ট্রের যে পলিসি যেটাই করুক সেই পলিসিকে ব্যবসায়ীরা ব্যবসা করতে হয়। এখন ব্যবসায়ীরা টেন্ডার প্রসেসে ছিল প্রথম দিকে, তারপরে তারা সেটা পার্লামেন্টে ইন্ডিমনিটি এনে সেখানে আবার ওই যে আনসলিসিটেড প্রপোজালগুলো নিয়ে সেখানে 5 বছর মেয়াদি একটা কুইক রেন্টাল দিয়ে সেখানে হিউজ একটা বাজেট এখন মানে আমাদের ঘাড়ের, এবং বিশেষ করে শেষের 2 বছর আমাদের যে পাওয়ার প্ল্যান্ট ওনার যারা আছে অ্যাসোসিয়েশন, যারা জেনুইন ব্যবসায়ী তা আমরা কিন্তু সেই 8-10 মাসের বকেয়া হয়ে গিয়েছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে শেষের দিকে আপনার মনে আছে কিনা ডলারের হিউজ একটা ক্রাইসিস হয়েছিল বাংলাদেশে। সেই ক্রাইসিসের কারণে আমরা কিন্তু ইম্পোর্ট যেটা করেছি এবং ব্যাংক সেই ইম্পোর্টে গিয়ে দেখা গেল কি আমরা ধরেন মানে ডলারের প্রাইস বাংলাদেশ ব্যাংকের যে কোটের প্রাইস ছিল সেখানে যদি 100 টাকা হয়, সেখানে যে আমরা মার্কেট থেকে ব্যাংক যখন ওই এলসি লাইবিলিটি অ্যাডজাস্ট করতে যায় সেখানে একটা হিউজ গ্যাপ হয়ে গিয়েছিল। সেখানে পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো প্রায় 8,000 কোটি টাকা লস করে যে জেনুইন কোম্পানিগুলো বসে গিয়েছে। তারপরে আমাদের 8-10 মাসের বকেয়া, এই বকেয়ার কারণে গিয়ে আমরা এখন মানে আগামীতে চিন্তা যে দেখা যাচ্ছে যে এখন যদি গভর্নমেন্টে এখন হয়ে গেছে প্রায় 14,000 কোটি টাকা বকেয়া হয়ে গেছে গভর্নমেন্টের। সেখানে পেমেন্ট যদি না পায় এই কোম্পানিগুলা, তাহলে দেখা যাচ্ছে যে আগামী মাসে এপ্রিল পর্যন্ত যে স্টক আছে বর্তমানে এইচএফ স্টক আমাদের যে ক্যালকুলেশন সেই স্টক অনুযায়ী আমি বোঝার জন্য মানে গভর্নমেন্ট কি আপনাদের কাছ থেকে আগে পাওয়ারটা নিচ্ছে পরে আপনাদের পে করছে? এটা হলো পিপিএ করে গভর্নমেন্ট 15 ইয়ার্সের কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টে যে থাকে যে আপনার যে 15 ইয়ার যদি ইলেকট্রিসিটি সাপ্লাই হবে প্রতি মাসে পেমেন্ট করবে গভর্নমেন্ট। যে সেখানে মাসে পেমেন্টের বদলে সেখানে পেমেন্ট করতে পারতেছে না, 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেছে। তো একটা কোম্পানি যদি আজকে মনে করেন আপনি এখানে আছেন, আপনি 10 মাস ধরে যদি বেতন না পান, বা আমাদের এখানে 10 মাস কেউ যদি বেতন না পায়, তো কোম্পানিতে থাকার কথা না। তো এখানে আমাদের ক্যাশ ফ্লো ক্রাইসিস হয়েছে, ব্যাংকগুলো এলসি খুলতে চাচ্ছে না। ব্যাংকগুলো এলসি খুলতে না পারলে সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা তেল আনতে পারবো না। তেল আনতে না পারলে কি হবে, অটোমেটিকলি পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাবে। এবং এটা একটা হিউজ ক্রাইসিস। সেটা আমরা গভর্নমেন্টকে আমরা অলরেডি আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে, আমাদের মিনিস্টার আছে এবং আমাদের সবাইকে আমরা অবগত করেছি, এবং এই সিচুয়েশনটা আসছে। আপনারা জানেন যে আমাদের বিদ্যুৎ উৎপাদনে আমাদের কয়েকটা জিনিস আছে, যেমন এইচএফ ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট আছে যেটা ফার্নিশ অয়েল, আমাদের ন্যাচারাল গ্যাস ভিত্তিক আছে, আমাদের মানে আবার সোলার আছে। তো সোলারের পরিমাণটা খুব কম বর্তমানে। সোলারে আগামীতে ইনশাল্লাহ যে রিনিউয়েবল এনার্জিতে যাচ্ছে দেশ, আস্তে আস্তে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা যে ক্রাইসিসে পড়তেছি বিশেষ করে সেটা হচ্ছে গিয়ে বিদ্যুৎ উৎপাদনে গিয়ে আমরা বিদ্যুৎ বেসরকারি উদ্যোক্তারা বা বিশেষ করে সরকারে, এবং যেহেতু এইচএফের প্রাইসগুলো ডাবল হয়ে যাচ্ছে, যদি ইরান যুদ্ধ বন্ধ না হয় তাহলে আমাদের জন্য সেক্ষেত্রে আমি যতটুকু শুনেছি যে যদি আমরা এলএনজি আমদানি নাও করতে পারি, আমাদের মানে চলমান জীবনে হয়তো আমরা বিদ্যুৎ কম পাবো, কিন্তু মানে একেবারে অনেক ক্রাইসিস হবে না। ব্যাপারটা কি এরকম নাকি? না, যে মানে বিরাট ক্রাইসিস হয়ে যাবে। আমাদের ওন সোর্স থেকে যে আমাদের যে বর্তমানে যে আমাদের নিজস্ব যে গ্যাসের মাইনগুলো আছে বা সেখান থেকে আমরা যে ডিমান্ড মিট করতে পারবো সেটা সাফিসিয়েন্ট না আমাদের। তাছাড়া আমাদের 2টা এফএসআরইউ আছে, একটাই আছে বলতে হবে। সেই অনুযায়ী যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে আমরা ন্যাচারাল গ্যাস যদি ইম্পোর্টও করি, তাও বিদ্যুতের ক্রাইসিস মিট আপ করতে পারবো না আমরা। কারণ এখানে আমরা হিসাব করে দেখেছি যে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে একটা প্রেজেন্টেশনও দিয়েছি আমরা সাংবাদিকদেরকে, আমরা যে এই আপনার বিদ্যুতের যে ক্রাইসিসগুলো কিভাবে মিট আপ করা যাবে সেজন্য আমরা একটা সলিউশন গভর্নমেন্টকে অফার করেছি। আমরা যে এখানে আমরা সলিউশন প্রসঙ্গে আসবো, এটা বিরতি নিয়ে কারণ লম্বা সময় পাবো, সলিউশনটা নিয়ে আলোচনা করা যাবে।
জি, দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে জ্বালানি তেলের যে সংকট, সেটি আসলে সংকট না আতঙ্ক, সেই বিষয়টি নিয়ে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর মূলত বিশেষ করে বিদ্যুৎ খাতের আজকে অতিথি আমাদের রয়েছেন, বিদ্যুৎ খাতের সংকটটি কিভাবে মিট আপ করতে পারি সে বিষয়টি নিয়ে আলোচনা করবো। একটা বিরতি নিচ্ছি। আবার স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ তাজান। দর্শক, আমরা আলোচনা করছিলাম জ্বালানি তেলের সংকট নাকি আতঙ্ক। আমরা জানি যে বিশ্বব্যাপী যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এরই মধ্যে জ্বালানি সহ এলএনজি বিভিন্ন ক্ষেত্রে দাম কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে আসলে সংকট কোথায় গিয়ে ঠেকবে সেটি আসলে আমাদের জানার বিষয়। আলোচনার জন্য আছেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী। আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনি বলছিলেন যে আপনারা এক ধরনের একটা এই সংকট কিভাবে মোকাবেলা করা যায় সেই ধরনের একটা চক আউট করেছেন। সেই বিষয়টি কিভাবে আপনারা আসলে এই সংকট মোকাবেলায় আসলে কি সাজেশন করছেন, কিভাবে আমরা এগোতে পারবো? আসলে তো এমনি তো দেখেছেন যে আমরা এর মধ্যে জানি যে আমাদের যে ক্রুড অয়েলের দাম আপনি জানেন যে যেখানে ছিল আগে $72, হ্যাঁ, সেটা এখন 110, 12, 13 হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং এটা 150-এর বোধ হয় কিছুদিন আগে আমরা দেখেছি যে এটা একটা পূর্বাভাসও আছে যে 150 ছাড়াতে পারে। ছাড়ালে তো বিরাট প্রবলেম হয়ে যাবে আমাদের জন্য। এছাড়া আমরা যে এলএনজি, যেটা আমাদের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত জরুরি, হ্যাঁ, সেখানে আপনি জানেন যে আমাদের টোটাল যে বিদ্যুৎ যে উৎপাদন করি এর মধ্যে আমাদের যে ধরেন বাইরে থেকে যে বিদ্যুৎ ইম্পোর্ট করি, যেটা আদানি সহ, এগুলো পার্সেন্টেজ হলো 16%। আর আমরা আপনার ফার্নিশ অয়েল বেসড যে আমাদের যে প্ল্যান্টগুলো আছে, যেগুলা এইচএফও বলি বা ফার্নিশ অয়েল বলি, সেটা আপনার 11%। এবং কোল থেকে যেটা আমাদের ওই যে উৎপাদন হয়, সেটার পরিমাণ প্রায় 27%। আর গ্যাস যেটা আমরা ইম্পোর্ট করি, না, গ্যাস যেটা ইম্পোর্ট করি ওইটা আবার 13%। আর সোলার হচ্ছে মাত্র 2%। আর যে ডোমেস্টিক যে গ্যাস উৎপাদন থেকে সেটা হয়, সেটা আমাদের একসময় ছিল অনেকবার 40-45 এর উপরে ছিল, সেটা আস্তে আস্তে কমে ডোমেস্টিক ইউজের কারণে এটা কমে এখন 31% আমরা কি করি। তো অতএব আমাদের এখন আমদানি নির্ভর হয়ে যাচ্ছি। তো এই জায়গায় আমরা আমাদের যে ফার্নিশ অয়েল বেসড প্ল্যান্টগুলো আপাতত আমাদের যে ক্রাইসিস মুভমেন্টের জন্য আমাদেরকে মিটআপের জন্য চালায় যেতে হবে। তো সেই হিসাবে আমাদের যদি প্রথমত হলো যে গভর্নমেন্টকে এখন রিয়েলাইজ করতে হবে যে এই কোম্পানি যে ব্যক্তি উদ্যোগে যে আমাদের যে বেসরকারি খাতে যে বিদ্যুতের যে গ্রুপটা, যে উদ্যোক্তারা তৈরি হওয়ার কারণে কিন্তু আমরা বিদ্যুতের ইনস্টলেশন কস্ট অনেক কমে গেছে। যেখানে আগে সরকারি প্ল্যান্ট করতে আপনার যেখানে ধরেন একটা 50 মেগাওয়াটের প্ল্যান্ট করতে 500-600 কোটি টাকা লাগতো, সেখানে আমরা বেসরকারি গ্যাস বেস হলে 200 কোটি টাকা করতে পারি, এইসব বেস হলে আমরা 300 কোটি টাকা করতে পারি। সেখানে কস্ট কমায় নিয়ে এসছে। আমাদের ইঞ্জিনিয়াররা এখন খুবই ট্রেন্ড, আমাদের ইঞ্জিনিয়াররা এখন মেজর মেনটেন্যান্সগুলো করে ফেলে, যার ফলে বিদেশ থেকে আর ইঞ্জিনিয়ার আনতে হয় না। এখানে বৈদেশিক মুদ্রা হিউজ একটা সাশ্রয় হয়। তো সেই হিসাবে পাশাপাশি আমরা যে এখানে কিছু কিছু লোক খারাপ করেছে সেটা ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, সেটা কি গভর্নমেন্ট যদি আইডেন্টিফাই করে যে না কারা আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছে, হ্যাঁ, সেটা আইডেন্টিফাই করে তাদের, কিন্তু ঢালাওভাবে যে পাওয়ার সেক্টর এই হয়েছে সেই হয়েছে করে টোটাল এই বেসরকারি খাতকে নেগলেক্ট করা হচ্ছে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমাদের অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন আমাদের ফজল কবির সাহেব, কিন্তু তিনি পাওয়ার সেক্টরকে পুরো বিদেশ নির্ভর করে গিয়েছেন। হ্যাঁ, দেশীয় উদ্যোক্তাদেরকে একদম ডিপ্রাইভ করেছেন, কারণ প্রথম দিকে পেমেন্ট দেওয়া হয়েছে আর শেষের দিকে সব পেমেন্ট বকেয়া রাখা হয়েছে। তাছাড়া আমাদের ওই যে পেমেন্ট দিতে না পারার কারণে একটা এলডি ইম্পোজ হয়েছিল, তখন ওই যে এটা 22 সালে, তখন যে পেমেন্ট দিতে পারতেছেন, যদি পেমেন্ট দিতে পারতেছেন আমরা তেল আনতে পারতেছি না, তেল আনতে না পারার কারণে আমরা বিদ্যুৎ উৎপাদনও করতে পারতেছিলাম না। সেই জায়গায় এলডিটা সাসপেন্ডেড ছিল। কিন্তু উনি ক্ষমতা থেকে ছাড়ার, যেমন নতুন গভর্নমেন্ট যে ইলেক্টেড গভর্নমেন্ট হলো, হওয়ার 3 দিন আগে সেই এলডিটা, সেই সাসপেনশন তুলে দিয়ে এলডি আমাদের উপরে ইম্পোজ করে দেওয়া হয়ে গিয়েছে। তো সেই কারণে পাওয়ার কোম্পানিগুলো যদি এই এলডি যদি রাখা হয়, হ্যাঁ, এটা যদি ইম্পোজ করে দেওয়া হয়, তাইলে কোনো পাওয়ার কোম্পানি আর বাংলাদেশ সার্ভাইভ করবে না, একদম ডেফিনেটলি নট। কারণ আমাদেরকে এলডি যদি থাকে, আমাদের কোনো ব্যাংকগুলো আর এলসি করবে না, কারণ আমাদের এখানে টোটাল এলডির অ্যামাউন্ট প্রায় 8,000 কোটি টাকার মতো। আর আমরা তো আমাদের বকেয়া 14,000 কোটি টাকার মতো আমরা গভর্নমেন্টের কাছে পাই। তাহলে সংকটটা মোকাবেলা হবে কি? সংকট মোকাবেলা হবে গভর্নমেন্ট ইমিডিয়েটলি যে কোনোভাবে হোক, আপনার আমাদেরকে
ব্যাংকের লাইবিলিটিগুলা আমরা যদি অ্যাডজাস্ট না করতে পারি তাহলে ব্যাংক এলসি না খুলবে না, তেল ইম্পোর্টও আমরা করতে পারবো না। এখন ইমিডিয়েটলি যেমন লাস্ট যে গভর্নমেন্ট, যে আওয়ামী লীগ গভর্নমেন্টও করছে, এটা যখন টাকা দিতে পারতেছে না, কোনো ফান্ড নাই, তখন তারা বিভিন্নভাবে বন্ড ইস্যু করে দিয়ে ব্যাংকগুলোর লাইবিলিটি ইস্যু করেছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই তখন যে এটা বন্ড, এটা মানে ব্যাংক টু ব্যাংক লাইবিলিটি হচ্ছে। ব্যাংকের লাইবিলিটি যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি তাহলে ব্যাংক এলসি খুলতে পারবো, আমরা তেল আনতে পারবো, তখন আমাদের পাওয়ার জেনারেশনটা কন্টিনিউ করতে পারবো। এখন যে রিজার্ভটা আছে এটা দিয়ে আমরা হয়তো এপ্রিলের 15-16 বা কোনো সময় হয়তো এপ্রিলের এন্ড অফ এপ্রিল পর্যন্ত আমরা কোনো মতে চালিয়ে দিতে পারবো। এরপরে যদি আমরা পেমেন্ট না পাই সরকার থেকে তাইলে কিন্তু মানে সব প্ল্যানগুলো বন্ধ হয়ে গেলে হিউজ একটা ক্রাইসিস হয়ে যাবে, যেটা আমরা ইতিমধ্যে গভর্নমেন্টকে সেই মানে যে প্রবলেমটা আসতেছে, আমরা লাস্ট 3টা প্রেস কনফারেন্স করেছি আমাদের বিপা থেকে, এবং আমরা ইতিমধ্যে গভর্নমেন্টকে জানিয়ে দিচ্ছি যে এই ক্রাইসিসগুলো আসতেছে, অতএব আমাকে এটা অ্যাড্রেস করেন, না হলে আমরা একটা হিউজ প্রবলেমে পড়ে যাব। পরে গভর্নমেন্ট মনে করতে পারে যে মানে আমরা আমাদের পাওয়ার প্ল্যান্ট ওনারা ইচ্ছাকৃতভাবে এটা করতেছি, কিন্তু এটা করার আমাদের কোনো সুযোগ নাই। কারণ যেহেতু আমরা পেমেন্ট না পেলে তেল আনতে পারবো না, ব্যাংক এলসি খুলবে না, তেল আনতে পারবো না, তো অটোমেটিকলি তেল না থাকলে তো আমরা বিদ্যুৎ উৎপাদন করতেই পারবো না। তো সেই জায়গায় আমার মনে হয় ইতিমধ্যে গভর্নমেন্ট যদি এটা অ্যাড্রেস করে, গভর্নমেন্ট যদি নিয়ে বসে আমাদের নিয়ে ক্রাইসিস কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, সেখানে আমাদের পরিকল্পনা আছে, আমাদের প্ল্যানিং আছে। গভর্নমেন্ট যেভাবে আসলে যে আদানির বিদ্যুৎ এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির কথা বলছে, এগুলো আসলে ক্রাইসিস মেটাতে পারবে আপনার কাছে মনে হয়? এগুলো তো আসলে মেটাতে পারবে না, কারণ মোটেই না। কারণ আপনি দেখেন এখানে যে এখানে অনেক কষ্ট যায়, যে কষ্ট যাচ্ছে আদানিকে পেমেন্ট করতে গিয়ে, এটা তো গভর্নমেন্ট তৎকালীন গভর্নমেন্ট করেছে তার ক্ষমতায় থাকার জন্য, ভারতকে খুশি রাখার জন্য। হ্যাঁ, মানে একটা আনসলিসিটেড ভাবে আদানিকে একতরফা ভাবে একটা যেটা ন্যাশনাল জাতির জন্য অত্যন্ত মানে ব্যয়বহুল। হ্যাঁ, তবে এইটা এখনো চালাইতেছে, তাদেরকে যদি 1 মাসের বিল না দেওয়া হয় তারা বন্ধ করে দেয়, কিন্তু আমাদের 9 মাসের বিল দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কিন্তু চালাই যাচ্ছি। কয়লা বিদ্যুৎ তো বেশ খানিকটা ভালো আমাদের সাপোর্ট দিচ্ছে এখন দেখছি। কয়লা সাপোর্ট দিচ্ছে কেন? কয়লা ইম্পোর্ট এখন কয়লার প্রাইস কত হাই হয়ে যাচ্ছে। এই কয়লা ইম্পোর্ট করে যেটা যে কস্ট হবে, হ্যাঁ, এর চেয়ে বরং অনেক লো কস্টে এই সব পাওয়ার প্ল্যান্ট চালানো যাবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই সংকটটা মেটাতে আসলে সরকার একা নয়, সাথে বেসরকারি খাতকে রাখতে হবে, এবং বেসরকারি খাতের যে সংকটগুলো আছে সেই সংকটগুলো মিট আপ করতে হবে, এটাই তো বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এই সংকট মোকাবেলার জন্য আমরা সবাই একসাথে মিলে, সরকারের সাথে একসাথে আমরা বলতে যে প্রতিটা ক্রাইসিস যদি আমরা একভাবে যদি মানে আমাদেরকে আইসোলেটেড করে দেওয়া হয়, না এটা ওই গভর্নমেন্টের সময় হয়েছে, এই গভর্নমেন্টের সময়, এটা করার সুযোগ নেই এখন আর। এখন বলতে হবে যে গভর্নমেন্টই যেটাই করুক, যেখানে খারাপ হয়েছে সেটা খারাপগুলো তদন্ত করেন। প্রতিটা সেক্টরই তো দুর্নীতি হয়েছে, কোনো সেক্টর বাংলাদেশে ছিল না। ব্যাংকিং সেক্টর বলেন, এখানে আপনার যে কোনো ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর বলেন, প্রতিটি সেক্টরে দুর্নীতি ছিল। সেটা দুর্নীতির তদন্ত করবে, সেটা আলাদা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু এখন যে বেসরকারি উদ্যোক্তারা তৈরি হয়েছে, এখন বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়াররা ক্যাপেবল। আমরা এনি প্ল্যান্ট, এখন সোলার টেন্ডার দেওয়া হয়েছিল, বিদেশি কোম্পানি কোনো কিছু আসে নাই, কারণ এমনভাবে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে যেটা বিদেশি কোম্পানিগুলো আসবে না। তো সেই জায়গায় এখানে আমাদের লোকাল কোম্পানিগুলোই রিস্ক নেয়। তো এই এখানে দেশকে সবার আগে বাংলাদেশের উদ্যোক্তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। অবশ্যই আমরা মনে করি আসলে এই বাংলাদেশের উদ্যোক্তা এবং বেসরকারি খাতকে বাদ দিয়ে কোনো কিছু হবে না, এবং কোনো বিদেশি স্বার্থ নয়, বরং দেশের স্বার্থ সবার আগে দেখা প্রয়োজন রয়েছে। এবং কিভাবে আসলে আপনাদেরকে আইসোলেটেড করা হয়েছে সেই গল্প নিশ্চয়ই আরো অনেক বড়, সেটিও হয়তো সরকার ভেবে দেখবে। আমরা মনে করি বিশেষ করে এই যুদ্ধের ক্রাইসিসে সবাই একসাথে হয়ে জ্বালানি এবং বিদ্যুতের জন্য কাজ করতে হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে সংকটটি আসলে আগামীতে তৈরি হতে যাচ্ছে, সেটি আসলে কিভাবে মিট আপ করা যায়। কোনোভাবেই একটি খাতকে, বিশেষ করে আমাদের শুধু সরকার আসলে একা কোনোভাবেই পারবে না, এটাই স্বাভাবিক। বেসরকারি খাতকে সাথে নিতে হবে, এবং সেইটি আসলে কিভাবে করা যায় সে বিষয়টা হয়তো নিশ্চয়ই সরকার ভাববেন। সে বিষয়ে প্রত্যাশায় রেখে শেষ করছি আজকের মতো বিজনেস টাইমস। আগামীতে আবার একই সময় যুক্ত হচ্ছি।